আমার ডান দিকে ছায়া আছে আর আমার সামনে রোদ আছে। যারা লড়াকু কমরেড আছে তারা কিন্তু রোদেই বসে আছে দীর্ঘক্ষণ ধরে, লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা অডিয়েন্সে ধরে রাখো। যারা একটু আরামে আছে তাদেরকে বলবো আরাম আরাম হে। এই সাইডটা খালি ধরে রেখেছে, আর একটু ঘোরা। আমাদের জেলা সম্মেলন সিপিআইএম এর আপনারা শুনলেন, জীবেশ দেখ আছে, পলাশের কাছে, এদিকে ঘোরা, আরেকটু এদিকে ঘোরা। একেবারে ব্রাঞ্চ থেকে, শাখা থেকে, এরিয়া হয়ে জেলা সম্মেলন হচ্ছে। জুম করে, একটু জুম কর। আমরা এখানে যখন ডালখোলায় উত্তর দিনাজপুর জেলা সম্মেলন করছি পার্টির, একই সময় আলিপুরদুয়ারে আবার আসছে জেলা সম্মেলন হচ্ছে চার্জ, একই সময় আপনাদের একেবারে টুইন জোড়া। ঠিক আছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম দিনাজপুর ভাগ হয়ে দুটো জেলা হলো। আজকে দক্ষিণ দিনাজপুরেও আমাদের জেলা সম্মেলন চলছে। এখানে যেমন আমরা এখানে মিটিং এ বক্তৃতা করছি, আপনারা এসছেন। দক্ষিণ দিনাজপুরেও সমাবেশ হচ্ছে, সেখানে কমরেড মীনাক্ষী মুখার্জি, কমরেড দেবলীনা হেমব্রম, কমরেড পল্লব মজুমদার তারা সেখানে বক্তৃতা করছে। আবার কমরেড বিমান বসু, সুদীপ ভট্টাচার্য তারা হাওড়ায় জেলা সম্মেলনে আছে, হাওড়ায় জেলা সম্মেলন করছে। একই দিনে 4টি জেলায় 4টি সম্মেলন হচ্ছে। আজ এবং কাল উত্তর দিনাজপুর জেলা সম্মেলন হবে। আমি দুঃখিত, আমি 2 দিন থাকতে পারবো না। আজকে একদিন থেকে আজকে রাতেই আমাকে চলে যেতে হবে, কারণ কাল সকালে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে জেলা সম্মেলন শুরু হচ্ছে। আমি কেন বললাম, जो लोग ये सोचा था कि सीपीआईएम का खत्म, लाल झंडा तो खत्म, उनको ये बोलने के लिए उनके सीने के ऊपर चढ़ करके सीपीआईएम लाल झंडा लेकर के ये कह रहा है हम थे, हम हैं और हम रहेंगे। কারা বলেছিল? আজকে দেশে বিজেপি সরকার আর পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার, আর গোটা দেশের মূল্য বৃদ্ধি। এই শীতের মরশুমে শীতের সবজির দাম যখন কিনছি বেশি দামে কিনছি, আর সে পেঁয়াজ করুক আর আলু করুক আর যাই সবজি করুক, দাম পাচ্ছে না। অথচ সারের দাম বাড়ছে, ব্ল্যাক মার্কেট হচ্ছে, কালোবাজারি হচ্ছে। ডিজেল, পেট্রোল, কেরোসিন তেলের দাম, গ্যাসের দাম কি ছিল 2011-তে, কি ছিল 2014-তে, আর এখন কি হয়েছে? বেকারি গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। কি বলেছিল মোদী 2014 সালে? বছরে 2 কোটি বেকারকে কাজ দেবে, সাল মে 2 করোড়। তাহলে 14 থেকে 2024 যদি সত্যি কথা বলতো বাপের বেটা, তাহলে 10 দুগুণে 20 কোটি বেকারের কাজ হতো। কোন বিজেপি, কোন বিশ্ব হিন্দু পরিষদ, কোন বজরং দল, কোন আরএসএস আজকে দাঁড়িয়ে বলতে পারবে যে 10 বছরে 20 কোটি বেকারের কাজ হয়েছে? একটু ডান দিকে চাপা একটু। আর মমতা ব্যানার্জি কি বলেছিল? সুন্দর সুন্দর। যখন বিজেপি বলল কৃষকের আয় দ্বিগুণ করে দেবো, তখন মমতা বলল আমি তো দ্বিগুণ করে দিয়েছি, আমি 4 গুণ করে দেবো। আর কৃষকের অবস্থা কি? গোটা দেশে কৃষক আত্মহত্যা করত, এখন আমাদের রাজ্যেও করছে। আর কৃষকের ঘরের ছেলে মেয়েরা দূর দূরান্তে চলে যাচ্ছে কাজ করতে। করণদিঘি হোক, গোয়ালপুকুর হোক, চাকুলিয়া হোক, চোপড়া হোক, ইসলামপুর হোক, কালিয়াগঞ্জ হোক, হেমতাবাদ হোক, রায়গঞ্জ হোক, ইটাহার হোক, এখানে কাজ আছে। তাহলে লাল ঝান্ডা কি বলেছিল? 500 টাকা দেয় মাত্র, যে কৃষি থাকবে। আমরা ভূমি সংস্কার করেছি, 20,000 টাকা নিয়ে যোদ্ধার জমিদারদের হাত থেকে জমি নিয়ে যারা ভাগ চাষি করত, বর্গাদার ছিল, লক্ষ লক্ষ কৃষককে জমি দেওয়া হয়েছে। সেচের ব্যবস্থা করা হয়েছিল, ক্ষুদ্র মাঝারি সেচ। আমরা বড় সেচ করার চেষ্টা করেছিলাম। একটা ভাগনা নাঙ্গল পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের চেহারা পাল্টে দিয়েছে। দিল্লিতেও খাবার জল সেইখান থেকেই আসে।
আমাদের এখানে আমরা তিস্তা প্রকল্প নিয়েছিলাম, তিল তিল করে তিস্তা ব্যারেজ, তিস্তা প্রকল্প, তার বাঁহাতি খাল ডানহাতি খাল। মোদি আর দিদি কি করলো? তিস্তা প্রকল্প গুটিয়ে দিল। কোনো বিজ্ঞাপন না, কোনো অ্যাডভার্টাইজমেন্ট না, এত হোর্ডিং ব্যানার দেয়। চুপচাপ ফুলে ছাপ বলেছিল তো, দুই ফুল মিলে চুপচাপ তিস্তা প্রকল্প গুটিয়ে দিল। এখন তিস্তা ব্যারেজের জন্য যে জমি ছিল, এই যে চোপড়ায় মারামারি খুনোখুনি হয়, এই যে ইসলামপুরে মারামারি খুনোখুনি হয় তৃণমূলের মধ্যে, কেন হয়? চা বাগানের জমি, সেচের জমি, তিস্তা প্রকল্পের জমি, খালের জমি, ব্যারেজের জমি, জঙ্গলের জমি লুট করছে। যে যার পাচ্ছে যে যার লুট করছে। তাহলে লুট বাড়লো। যারা বলেছিল বিজেপি তৃণমূল মিলে যে লাল ঝান্ডাকে খতম করতে হবে, কেন? আমরা তো বলেছিলাম কল কারখানা হবে, কারণ যারা কৃষক তার ঘরের ছেলে মেয়ে তারা কি শুধু চাষ করবে? অত জমি আছে, জমিতে কি একতলার উপরে দোতলা, দোতলার উপরে তিনতলা কি ক্ষেত করা যাবে? জমি কম, লোক বেশি, তাহলে কি করতে হবে? তাহলে শহর হলে, কলকারখানা হলে, শহরে যেরকম একতলা দোতলা তিনতলা চারতলা বাড়ি হয়, কারখানা ওরকম একটার পর একটা চিমনি ওঠে, তাহলে অনেক মানুষ কাজ করতে পারবে। ওরা বললো না, এটা করা যাবে না। ওরকম করে বলেনি, কি বলেছিল? সব শেয়ালের একরা, বিজেপি, তৃণমূল, এসওসি, মাওবাদী, জামাত ইসলামী, জমিয়ত উলামা হিন্দ, আরএসএস, বজরং দল, সংঘ পরিবার, এমনকি কংগ্রেস সব একটা হয়েছিল না? সবাই মিলে কি বলো? লাল হটাও, দেশ বাঁচাও। লাল হটলো কিন্তু দেশ বাঁচলো না। তাই আজকে দেশকে যদি বাঁচাতে হয়, আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, লাল ঝান্ডার পার্টিকে আবার তাগড়া করতে হবে। সেই শপথ নেওয়ার জন্যই আমরা এখানে সম্মেলনে মিলিত হয়েছি। এখানে দাঁড়িয়ে দেখবেন নদী, আমাদের নদী দিয়ে জল পাওয়া যায়, পানি বলুন জল বলুন। বিজেপি তৃণমূল হিন্দু মুসলমান নামে ঝগড়া লাগাবে, কে পানি বলছে আর কে জল বলছে। কিন্তু একটা স্কুলে বলুন, বাড়িতে বলুন, পাড়ায় বলুন, বস্তিতে বলুন, কলোনিতে বলুন, সেই জল বলুন আর পানি বলুন, আপনাকে বিদেশি কোম্পানির কাছ থেকে বোতলে কিনতে হবে, নাহলে গ্যালনে করে কিনতে হবে। একটা শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই। নদী, পুকুর, নালা, ঝর্ণা সব গিলে খাচ্ছে। আমাদের নদীগুলোর অবস্থা কি? এই তো 2016 বন্যা, আপনাদের মনে আছে? এই নাগর নদী ভেলায় চড়ে যেতে হয়েছিল। এখন একজন গ্রামের মানুষ বলছিলেন, আমাদের গ্রামে এসেছিলেন আপনি, ডুবে গেছিল তো। তাহলে মহানন্দা হোক, আর তার সঙ্গে দাঁড়িয়ে নাগর হোক, কুলিক হোক, শ্রীমতী হোক, সেরানি হোক, এই সব নদীগুলো মজে যাচ্ছে, বুঝে যাচ্ছে। আমাদের সভ্যতা গড়ে উঠেছিল নদীর জন্য। আর নদী যদি ডুবে যায়, মরে যায়, তাহলে সভ্যতা বাঁচবে না। কিন্তু কি হচ্ছে? তৃণমূলের কাজ কি? মাটি কাটো, বেচে দাও, বালি ওঠাও, বেচে দাও, পাথর তোলো, বেচে দাও, করছে না? তাহলে দিল্লিতে বিজেপি, আমাদের রেল, আমাদের এয়ারলাইন্স, আমাদের এয়ারপোর্ট, আমাদের যা কিছু আছে, ফ্যাক্টরি, রাষ্ট্রায়ত্ত শিল্প, ব্যাংক, পোস্ট অফিস সব বেচে দে। মমতা ব্যানার্জির কাছে রেল নেই বলে ট্রাম আছে, বেচে দে। বাস আছে, বেচে দে। ট্রাম ডিপো, বাস ডিপো আছে, বেচে দে। বলছে না? এখন কলকারখানা বেচে দিয়ে এখন দেখবেন আমাদের স্কুলগুলো, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, মাদ্রাসা বন্ধ হচ্ছে। কেন বন্ধ হচ্ছে? অল্প বয়সী যারা ছেলে মেয়েরা আছে তাদের বলবো, বামফ্রন্ট সরকার যখন ছিল, এই মিটিং করতে আসলে ডালখোলায় লোকে কি বলতো? যে আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল করে দিন, আমাদের প্রাইমারিটাকে জুনিয়র হাই করে দিন, জুনিয়র হাইটাকে হাই করে দিন, হাই মাদ্রাসাকে সিনিয়র মাদ্রাসা করে দিন, হায়ার সেকেন্ডারি করে দিন। এই যে নির্মল মুখার্জি, এই যে সুব্রত মুখার্জি,
তাহলে ডালখোলা শহর গড়ে উঠলো, গ্রাম থেকে পুরসভা হলো, গঞ্জ হলো, বাজার হলো, স্কুল হলো, কলেজ হলো, হাসপাতাল হলো। এখন কি হচ্ছে, এই সেদিন পর্যন্ত যখন আমি এমপি ছিলাম, পার্লামেন্টে গিয়ে লড়াই হতো যে ডালখোলার বাইপাস দিতে হয়, রাস্তা যাতে জুড়ে যায়, এই জন্য তো লড়াই ছিল। আর এখন দেখবেন তৃণমূল আমলে কি হচ্ছে, যে কোনো ব্রিজে হাতে চলে যান, দেখবেন সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, এই ব্রিজ দুর্বল, এখানে ভারী গাড়ি যাবে না, এখানে পাঁচিল দিয়ে ব্রিজটাকে পাতলা করে দেওয়া হচ্ছে, নাহলে লোহা রেলিং লাগিয়ে রাস্তাটাকে ছোট করে দেওয়া হচ্ছে। আর যেখানে 4 চাকার গাড়ি থেকে 10 চাকা 32 চাকার গাড়ি চলবে, 2 লেনের গাড়ি চললে 4 লেনের রাস্তা হয়ে গেছে, টোল তো আছেই। তারপর দেখবেন থানার পুলিশ সিভিককে নিয়ে রাস্তার মোড়ে, তাই তো টোল খাচ্ছে, হ্যাঁ, বোতল বাড়ি হোক আর ধানতলা হোক, তাই তো গাড়ি নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে, 2 চাকা 4 চাকা 6 চাকা 8 চাকা 12 চাকা 24 চাকা সব রেট বাঁধা আছে। তোলা তুলছে না, একটা ছোট হাতি নিয়ে যা, সে মাছের চারা নিয়ে যা আর সবজি নিয়ে যা, 3 চাকায় যা, সব রেট বাঁধা আছে। আর পুরো গল্প মনে পড়ে গেল, পুলিশ কেন এখানে টাকা তুলছে, তারপর আপনার লাভ নেই। আমি একটা ধরেছিলাম একজনকে, সে আমাকে চেনেনি প্রথমে, বললো আরে জ্যাম কেন জিজ্ঞেস করছে, একজন বলছে ও টাকা তুলছে ওই জন্য জ্যাম করেছে রাস্তায়। তো পুলিশ বলছে আমাকে দেখেনি অন্ধকারে, বলে এমনি এমনি টাকা তুলতে আসেনি, আগে ভাইপোকে তোলা দিয়ে এসছি, তারপরে এখানে টাকা তুলতে এসছি। আমরা ওখানে পোস্টিং নিয়েছে, যেখানে বেশি টাকা উঠবে ওরা কালীঘাটে আগে নজরানা দিয়ে এসছে। তো ওরা পুরোনো গল্প বলি আপনাদেরকে, এতক্ষণ শুনছেন বলো। আর আজকে কি আছে দিন এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, বেকার কাজ পাচ্ছে না, রাষ্ট্রায়ত্ত মানে ওই ভাইপো না, মমতার ভাইপো আন্দোলন করছে, নারীরা যখন নির্যাতনের বিরুদ্ধে অধিকার চেয়ে আন্দোলন করছে তখন চাকরি হয়ে যাবে বলে আপনাকে মানিয়ে দিতে বলিনি, হিন্দু নাকি তুমি মুসলমান, তুমি রাজবংশী নাকি অরাজবংশী, তুমি আদিবাসী নাকি তুমি গোর্খা, এভাবে মানুষকে শুধু মিড ডে মিল যে রান্না করে সেই আছে। আর যারা চাকরি স্কুলে হিন্দু নাকি স্কুল সার্ভিস কমিশন আন্দোলন করছে, নারীরা যখন নির্যাতনের বিরুদ্ধে অধিকার চেয়ে আন্দোলন করছে তখন টিচার না থাকে তাহলে ছাত্র থাকবে না, ওদের খুব মজা। তাহলে দিল্লি সরকার কারখানা বেচছে, মমতা ব্যানার্জি এখন স্কুল কলেজের জমিও বেচে দেবে। স্কুল বন্ধ, 8,000 স্কুল বন্ধ করছে যারা ছড়িয়ে গোটা আছে, দেশে। মোদি এসে আপনারা একটু মাঠের সামনে, স্কুলের দরকার কি, যার বাপ মায়ের পয়সা আছে অস্ট্রেলিয়া গিয়ে আমেরিকা গিয়ে পড়াশোনা করে নেবে, আর যার পয়সা নেই তাহলে গরিব মানুষের কি হবে, খেটে খাওয়া মানুষের কি হবে, আমার ঘরের ছেলেদের কি হবে? বলে কেন, घर से कहो हम हिंदू हैं, फकर से कहो हम मुसलमान हैं। এই ডালখোলা হয়নি, ধর্মীয় উৎসবের সময় দাঙ্গাঙ্গাম হয়নি, কারা করেছিল, কারা তারা, শিবপুরে হয়নি, রিসরায় হয়নি। এখন বাংলাদেশে দেখছেন না কি হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘু মানুষ সেখানে হিন্দু, মুসলমান সংখ্যাগুরু। এখন বুঝতে পারছে বিজেপি যে সংখ্যালঘু মানে শুধু মুসলমান হয় না, এক একটা দেশে এক একটা এলাকায় এক একজন সংখ্যালঘু হতে পারে। ইউরোপে আমরা যারা ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে গিয়েছে তারা সংখ্যালঘু, যারা আফ্রিকা থেকে গিয়েছে, মেক্সিকো থেকে যারা আমেরিকা গিয়েছে তারা সংখ্যালঘু। তাহলে প্রবলের কাছে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা করতে হয়। প্রবল সংখ্যাগুরু সে তার আধিপত্য দেখায়। তাহলে যখন বলে হিন্দুত্বের নামে, ওটা ধর্ম না। তাহলে বাংলাদেশে যখন জামাতের নামে বলছে সেটা ইসলাম না, ধর্মকে বর্ম করে অপকর্ম করছে। আর এই জন্য জ্যোতি বসু বলেছিলেন
ধর্মের নামে রাজনীতিকে যোগ করবেন না। যে ধর্মগুরু বলবে তাকে ভোট দাও, আর যে নেতা বলবে যে কি করবে তুমি পূজাতে, কি করবে তুমি নামাজে, কি করবে তুমি রোজায়, দুজনের বিপদ আছে দুজন থেকে। যে ধর্মগুরু সে ধর্ম পালন করবে, যে নেতা সে নেতাগিরি করুক। কিন্তু নেতা যদি ধর্ম করতে চায় আর ধর্মগুরু যদি নেতা হতে চায়, তাহলে কিন্তু ফিউজ উড়ে যাবে। বাংলাদেশে ফিউজ উড়ে গেছে। এজন্যই আমরা বলেছিলাম, এজন্য আমরা বলি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, সমাজতন্ত্রী দল, প্রগতিশীল, লাল ঝান্ডা, সে ওখানে যাই শক্তি হোক, সে লাল ঝান্ডা নিয়ে বলবে হিন্দু মুসলমান করা যাবে না। সে সেখানে বলবে হিন্দু মন্দির, হিন্দু ধর্মের মানুষ তার নিরাপত্তা চাই। তাকে বলবে সেখানকার সরকারকে। কেন এরকম গন্ডগোল হলো? কারণ ওখানে গণতন্ত্র নেই, নির্বাচিত সরকার নেই, জোর যার মুলুক তার হয়ে গেছে। তাহলে যদি গণতন্ত্র না থাকে, তাহলে ধর্মনিরপেক্ষতাও থাকবে না, তাহলে জোর যার মুলুক তার হবে। আর এটাকে বলে আধিপত্যবাদ। যার যেখানে সংখ্যা বেশি সে বলে আমি ঠিক করবো। এই যেখানে বলে না, ও কেন এটা খাচ্ছে, মমদিন সিং করে দাও। ও কেন এই ভাষায় কথা বলছে। আফরাজুলকে পুড়িয়ে মেরেছিল রাজস্থানে। কেন পুড়িয়ে মেরেছিল? মালদা থেকে গিয়েছিল কাজ করতে। কেন সাবির মালিককে হরিয়ানায় খুন করলো? মাইগ্রেন্ট লেবারায়। ওই আধিপত্যবাদ। যেখানে যার সংখ্যা বেশি তার সেখানে মস্তানি হবে। আর বললে তুমি এরকম করছো কেন, তুমি এরকম বলছো কেন। আরে আমাদের মতো দেশে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আগে বলতো, হিন্দিতে একটা কথা আছে, সহজ বাংলায় বললে হয়, আপনি যদি একটা ব্লক থেকে আর একটা ব্লকে যান, তাহলে পানি অন্যরকম, জল অন্যরকম হয়ে যায়, তাই না? মেয়েরা ভালো বলতে পারবে। আমি সবসময় চোপড়া থেকে বিয়ে করে একটু মাঠের সামনে বিয়ে করে কালিয়াগঞ্জে এলো, কালিয়াগঞ্জ থেকে বিয়ে করে রায়গঞ্জে এলো, তো মেয়েরা সবসময় এটা বলে। সত্যি আপনি মনে কিছু করবেন না। কি বলে? বলে আমার বাপের বাড়ির পানি না খুব ভালো ছিল, দাম খুব সহজে সেদ্ধ হয়ে যেত, কাপড় কাচলে পরিষ্কার যেত, খুব ফেনা হতো। আর এই শ্বশুর বাড়িতে যখন থেকে এসেছি, এখানকার জলটা না খার আছে, এখানে ডালটা ভালো সেদ্ধ হয় না, অনেকক্ষণ ধরে জাল দিতে হয়, এখানে দাঁড়িয়ে ঠিক মাংসটা তো ভালো রান্না হয় না, বলে না? হ্যাঁ, ঠিক কাপড়টা তো পরিষ্কার হয় না। কেন? কারণ এক একটা জায়গায় জল এক এক রকম। আবার একটা ব্লক থেকে আর একটা ব্লকে বুলি আলাদা হয়ে যায় না? চোপড়ায় আর আজকে কি আজকে দিন এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। বললে না কেন? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, বেকার কাজ পাচ্ছে না, রাষ্ট্রায়ত্ত। কালিয়াগঞ্জে বুলি আলাদা হয়ে যায় না, তাই তো? আবার কুচবিহারে, বাঁকুড়ায়, বসিরহাটে আর মেদিনীপুরে একরকম হয় বুলি, কিন্তু সবটা নিয়ে তো আমরা। তাহলে পোশাক, এইখানে আমার মায়েরা বসে আছে, কেউ মাথায় আঁচল দিয়েছে, কেউ মাথায় ওড়নি দিয়েছে, কেউ সালোয়ার কামিজ পরে থাকে, কেউ জিন্স পরে থাকে, কেউ শাড়ি পরে আছে, কেউ ধুতি পরে আছে, কেউ লুঙ্গি পরে আছে, কেউ পায়জামা পরে আছে, কেউ প্যান্ট পরে আছে। তাহলে যদি কেউ বলে জোর যার মুলুক দেখাতে হবে, আমি পায়জামা পরেছি সবাইকে পায়জামা পরতে হবে, আমি ধুতি পরেছি সবাইকে ধুতি পরতে হবে, আমি লুঙ্গি পরেছি সবাইকে লুঙ্গি পরতে হবে, তার মানে গণতন্ত্র থাকবে না। এবার তাহলে বিজেপি রাজনীতি মানে তাই। তাহলে আমার উপাসনা যেরকম আছে তোমার উপাসনা সেরকমই হবে। আর উপাস্য দেবতা একটা হিন্দু ধর্মের মধ্যেই, কেউ শাক্ত, কেউ শৈব, কারোর শিব ঠাকুর ভালো লাগে, কারোর কালী ঠাকুর ভালো লাগে, কারোর মনসা ঠাকুর ভালো লাগে, কারোর শীতলা ঠাকুর ভালো লাগে, কেউ দুর্গা পূজা করে, কেউ কালী পূজা করে, বিশাল করে। এই বৈচিত্র্য আছে, এটাই গণতন্ত্র। আমি বলছি না, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যত মত তত পথ, अपने अपने धर्म का मत मचाओ शोर, अपने
अपने अपने धर्म का मत मचाओ शोर, रास्ते सब जाते हैं एक ही घर की ओर। শেষকালে কিন্তু রাস্তা সবার এক জায়গায় গিয়ে। তাহলে শুধু কি পোশাক, শুধু কি খাবার, শুধু কি ভাষা, এই সব নিয়ে যারা করে এটাকে বলে বিভাজনের রাজনীতি, ভাগের রাজনীতি। কেন ভাগ করে? ওই যে বললাম, আমাদের কৃষি, আমাদের খনি, আমাদের খাদান, আমাদের পুকুর, আমাদের নদী, আমাদের জমি, আমাদের ঘরবাড়ি, আমাদের চাকরি বাকরি, আমাদের কলকারখানা সব যারা লুট করছে, তাহলে যাদের সম্পত্তি লুট হচ্ছে তারা সবাই মিলে এক কাট্টা হয়ে যদি বলে, বলো মোদি মেরা নৌকরি কাহা গিয়া, বলো মমতা আমার স্কুল কেন বন্ধ হচ্ছে, আমার স্কুলে যাদের চাকরি পাওয়ার কথা কেন তারা রাস্তায় ধর্ণা দিচ্ছে, আর কে চাকরি চুরি করলো তার জবাব দাও। তাহলে রাস্তা একটাই ওদেরও, বিজেপি হোক আর তৃণমূল হোক। বলবে আরে ওটা মাদ্রাসা, এটা স্কুল, তোরা মাদ্রাসা স্কুল নিজের মধ্যে লড়, আমার দিকে তাকাস না। ওটা হিন্দু, ওটা মুসলমান, ওটা বাঙালি, ওটা উর্দুভাষী, ওটা হিন্দিভাষী। আর এই জন্য দেখবেন যারা ধার্মিক মানুষ, ধর্মের মানুষ, সে তো মন্দিরে মসজিদে যেত কেন? ঈশ্বরের জন্য, আল্লাহর জন্য, খোদার জন্য। এখন হয়েছে উল্টো, হিন্দুত্বের নাম করে বিজেপি আর কি বলছে, চলো মসজিদ চলো। হঠাৎ করে মুসলমান হয়ে গেলে দেখি না, কেন যেতে হবে? বলে রামনবমীর ঝান্ডা মসজিদে গিয়ে লাগাতে হবে, বলেনি? আর তারপরে এখন বলছে যে মসজিদের নিচে কি আছে সেখানে খুঁজতে হবে, বলছে না? ভগবান আছে কিনা, মূর্তি আছে কিনা দেখতে হবে। আগে লোকে মন্দিরে যেত ভগবান খুঁজতে, আর এখন বিজেপি বলছে মন্দির গিয়ে কাম নাই, চলো মসজিদে যাই, তাজমহলে যাই, কুতুব মিনারে যাই, সেখানে গিয়ে দেখতে হবে মসজিদের নিচে কি আছে। আমরা বলছি অরে ওখানে গিয়ে কি পাবি? তার চেয়ে মমতা ব্যানার্জি আর ভাইপোর টালির চালের নিচে গিয়ে দেখ কত টাকা লুকিয়ে রেখেছে, চুরি চুরি আর লুট করে, লুটের টাকা বার কর। তখন কিন্তু ইডি সিবিআই বলছে আমাদের বারণ আছে, বলছে না বাপের বাড়ির বারণ আছে, ওইখানে যাওয়া যাবে না। অনেক সেরকম করে। মায়েরা যখন বিয়ে হয়, মা মাসি কুকু মেয়েকে বোঝায়, দেখ শ্বশুর বাড়ি যাচ্ছিস কিন্তু এইটা করবি না, শ্বশুর বাড়ি যাচ্ছিস কিন্তু ওইটা করবি না, ওদের এটা চলে না, তুই গিয়ে করলে ওরা কিরম বলবে। ওই রকম ইডি সিবিআই কে যখন এখানে পশ্চিমবঙ্গে পাঠায়, তখন ওদের বাপের বাড়ির লোক বলে দেয়, দেখ অভিষেককে ধরবি না, ওকে চার্জশিটের নাম রাখবে না, কয়লা খাদানির টাকা হোক, কয়লা পাচারের টাকা হোক, গরু পাচারের টাকা হোক, শিক্ষক নিয়োগের দুর্নীতি হোক, কাকুর গলার স্বর হোক, আর্জিকর কাণ্ড হোক, এই ভেজাল স্যালাইন নিয়ে মেদিনীপুর থেকে চোপড়া মানুষ মারা যাক, হাসপাতালে ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন, কে কোম্পানির মালিক? কেন খবরের কাগজ টেলিভিশন চ্যানেল গুলো বলে না? টাকা খায় বলে। পরিষ্কার বলছি, আমাদের রাজ্যে দুর্নীতির উৎস মূল যখন কালীঘাটে পৌঁছায়, যখন মমতা ব্যানার্জি আর অভিষেকের কাছে পৌঁছায়, তখন ইডি সিবিআইও চুপ থাকে আর খবরের কাগজ টেলিভিশন চ্যানেল গুলো চুপ থাকে। চুরির মাল, চোরাই টাকা, সে চিট ফান্ডের হোক। মমতা কি বললো? যা গেছে তা গেছে, বলেনি? এইসব জায়গায় চিট ফান্ডের টাকা মানুষের দিয়েছে। আমরা তো মনে করাবো, বিজেপি মনে করাবে। অনেকে মনে করেছিল তৃণমূল চোর, বিজেপি আসলে সব ঠিক হয়ে যাবে, বলেছিল না? হলো? হলো? তাহলে দাঁড়িয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে আগে বেকার ছেলে মেয়েদের কথা হতো, চাকরির কথা হতো, রাস্তাঘাটের কথা হতো, এখন শুধু মন্দির মসজিদের কথা হবে। তাহলে বিজেপি তৃণমূল শুধু মন্দির মসজিদ না, এখন দেখছেন কি বলছে? বিজেপি আইন নিয়ে এসে ওয়াকফ সম্পত্তি লোপাট করে দেবে। তাহলে তৃণমূল নিজে বলতে পারবে না ঝান্ডা নিয়ে, কারণ ওরা আগে এখানে ওয়াকফের সম্পত্তি চুরি করেছে, লোপাট করেছে। তাহলে মৌলানা মুয়াজ্জিনদেরকে নিয়ে মিটিং করাবে, আর তৃণমূলের মন্ত্রী এমএলএ এমপি এসে ভাষণ দেবে। বিজেপি তৃণমূল বিভাজনের রাজনীতি হবে। কি বলবে? যেমন সিএনআরসির সময় বলেছিল, দেখো অমিত শাহ বলেছে সব মুসলমানদের তাড়িয়ে দেবে, তাহলে মমতা ব্যানার্জি সবাইকে এখানে রাখবে। তাহলে বিজেপি এখন দেখো ওয়াকফ আইন নিয়ে এসে সব ওয়াকফের সম্পত্তি নিয়ে নেবে।
তাহলে তৃণমূলের দিদি থাকলে ওয়াকফের সম্পত্তি রেখে দেবে। এইটা হচ্ছে বিভাজনের রাজনীতি। বাংলাদেশ থেকে শিখুন। বাংলাদেশে এইভাবে ধর্মের নামে জামাতপন্থীরা করেছে, রাজাকাররা করেছে। যে বাংলাদেশের মানুষ ভাষার নামে আন্দোলন করেছে, ইয়ার বিরুদ্ধে, টিক্কা খানের বিরুদ্ধে, খান সেনাদের বিরুদ্ধে লড়াই করেছে, মুক্তির আন্দোলন, তখন কিন্তু হিন্দু মুসলমান ছিল না, সব এক কাট্টা হয়েছিল। আর এখন যখন গণতন্ত্র শেষ করা হচ্ছে, ধর্মপ্রথা শেষ করা হচ্ছে, তখন হিন্দু মুসলমান নিয়ে আসছে। এখন হিন্দু খাতরা মে হ্যায়। আর বিজেপি ওইটা দেখে বলছে দেখো আজকে বাংলাদেশে হিন্দু খাতরা মে হ্যায়, কালকে এখানে খাতরা মে হবে। আবার মুসলমানদের তখন মুসলমান ধর্মীয় নেতারা একই ভাবে বলছে ইসলাম खतरे में है। अरे ना इस्लाम खतरे में है ना हिंदू खतरे में है, खतरे में तो पूरा देश है और देश का जनता है। তাহলে সেই খাতরার বিরুদ্ধে যদি লড়তে হয়, তাহলে হিন্দুর বিরুদ্ধে মুসলমান লড়বে, মুসলমানের বিরুদ্ধে হিন্দু লড়বে, না হিন্দু মুসলমান একসাথে হয়ে লড়বে? ওরা জানে যদি হিন্দু মুসলমান এক হয়ে যায় তাহলে দিদি মোদি খাতরে মে। তাহলে নিজের খাতরা বাঁচানোর জন্য আপনাকে বলছে আপনার ধর্ম এখন খাতরা মে হ্যায়। আরে যখন বিজেপি জন্মায়নি, যখন তৃণমূল জন্মায়নি, তখন তো ধর্ম খাতরাতে ছিল না। তাহলে এখন কেন খাতরা মে হলো? 34 বছর যখন বামফ্রন্ট সরকার ছিল, এই চাকুলিয়ায় দাঙ্গা করার চেষ্টা হয়েছিল। আমরা দেখেছি জ্যোতি বসু সরকার কিভাবে দাঙ্গা আটকাতে পারে। যখন শিখ বিরোধী দাঙ্গা হয়েছিল, আমরা দেখেছিলাম কিভাবে সংখ্যালঘুদের রক্ষা করতে হয়। 92 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হলো, তখন আমরা দেখালাম হিন্দু মুসলমান একসঙ্গে শান্তিপূর্ণভাবে গোটা দেশের মানুষ কিভাবে দেখলো। কিন্তু আজকে মমতা ব্যানার্জির সরকার, আজকে সম্বলে যা হচ্ছে, শুধু মুসলমান না, তাহলে আজকে সম্বল হচ্ছে উত্তরপ্রদেশে, তার আগে হাতরাস হয়েছে। তপশিলি জাতি, শিডিউল কাস্টের মেয়ে, তাকে গণধর্ষণ করেছে, তার মা প্রতিবাদ করেছে, চিৎকার করে বলেছে। এবারে যেমন আরজি করের সামনে ওই মীনাক্ষীরা অ্যাম্বুলেন্স আটকাচ্ছিল আর ডেড বডি নিয়ে গিয়ে পুড়িয়ে দিচ্ছিল পুলিশ আর তৃণমূল মিলে। হাতরাসে যোগীর পুলিশ আর উচ্চবর্ণের যারা হত্যাকারী, যারা ধর্ষণকারী, তারা ডেড বডিটাকে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিল, মাকে ডেড বডি দেখতে দিল না। আর তারপরে ওরা বিচার চাইছিল। এখানে যেমন আমরা বলছি জাস্টিস ফর আরজি কর, সেই বিচার চাওয়ার অপরাধে যোগীর পুলিশ আর ওখানকার গুন্ডারা আর ধর্ষকরা গোটা পরিবারকে, গোটা বংশকে নিশ্চিহ্ন করে দিল। অপরাধ না? আপনি যদি মনুষ্যত্ব থাকে, মানবিকতা থাকে, তাহলে অন্যায়কে অন্যায় বলবেন, ন্যায় অন্যায়ের তফাৎ দেখবেন। আর যদি ওরা বলে ধর্ম থেকে দেখো, তাহলে 7 খুন মাফ হয়ে যাবে। এই জন্যই সাম্প্রদায়িকরা ধর্মকে কর্ম করে অপকর্ম করে, যাতে কেউ কিছু বলতে না পারে। আমরা দেখলাম হাসখালিতে যেরকম হাতরাসে বিজেপি করলো, হাসখালিতে তৃণমূল করলো। ওই মাকে কি আমি পিঠে জড়িয়ে বলেছিলাম ন্যায় দেওয়া হবে? ভাবতে পারেন, বাচ্চা মেয়েকে রেপ করেছে তৃণমূলের লোকেরা। বিজেপির পঞ্চায়েত সব শর্টকাট, 5 দিন কোনো অপরাধ, কোনো ডায়েরি কিচ্ছু নেয়নি। উল্টে পুলিশ তার বাপকে বলেছে, মেয়েটার বাপকে, যার চিকিৎসা হলো না, পোস্টমর্টম হলো না, বাসে বেঁধে চিৎকার করছে, মেয়ে তখন বাঁচার জন্য শ্মশানে নিয়ে গিয়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দিয়েছে। আর পুলিশ বলেছে তুমি যদি অভিযোগ করো তাহলে তোমার নামে রেপের কেস দেবো, তোমার মেয়েকে তুমি রেপ করেছো। এই হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ হাসখালিতে, এই নদিয়া জেলায়। অপরাধ নয়? আপনি কি ধর্মের নামে দেখবেন? আপনি কি রাজনীতির নামে দেখবেন? আপনি কি ভাষার নামে দেখবেন? আপনি কি উচ্চবর্ণ নিম্নবর্ণের নামে দেখবেন? এইভাবেই অপরাধ জগৎ বেড়ে উঠেছে। আর এই জন্যই অপরাধীরা বলেছিল যে লাল ঝান্ডা থাকলে চিৎকার করবে, পার্লামেন্টের মধ্যে করবে, পার্লামেন্টের বাইরে করবে, রাস্তায় ঘাটে গ্রামে গঞ্জে কলোনিতে মহল্লায় করবে। তাহলে অন্যায় তারা করবে, কিন্তু কেউ যাতে প্রতিবাদ না করতে পারে। না রহেগা বাঁশ না বাজেগি বাঁশরি, তাহলে ছাড়ে বংশে শেষ করে দাও। কিন্তু লাল ঝান্ডা এত সহজে শেষ হয় না। ওরা মনে করেছিল 80,000 মিথ্যা মামলা দিয়ে, জেল দিয়ে, জরিমানা দিয়ে
দল বদল করিয়ে নিয়ে, কেনা বেচা করে নিয়ে, ঘোড়া দেখা বেচা করে নিয়ে লাল ঝান্ডাকে শেষ করে দেবে। লাল ঝান্ডার এই যে ঝান্ডা দেখছেন, চিট ফান্ডে আর আজকে কি আজকে দিন এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। সেই টাকা দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, বেকার কাজ পাচ্ছে না, রাষ্ট্রায়ত্ত তবেই মানুষ এখানে এক ঐক্যবদ্ধ ভাবে একসঙ্গে আমরা শান্তিতে বাস করার অধিকার পেয়ে যাবে। হিন্দু নাকি তুমি মুসলমান, তুমি রাজবংশী নাকি অরাজবংশী, আমাদের তুমি আদিবাসী নাকি তুমি গোর্খা, আমাদের ছাত্র, এভাবে মানুষকে আমাদের কর্মচারী, আমাদের মাইগ্রেন্ট লেবারার, আমাদের শিক্ষক, তাদের কিভাবে আমরা আবার নতুন করে সংগঠিত করতে পারি। যারা একটু নড়ে গিয়েছে, সরে গিয়েছে, চলে গিয়েছে, দুর্বল হয়েছে ভেবে মুখ ফিরিয়ে নিয়েছে, ভয় পেয়েছে, প্রলোভনে গেছে, লোভে গেছে, তাদের কাছে আমাদের যেতে হবে। এই সব আন্দোলন করছে, নারীরা যখন নির্যাতনের বিরুদ্ধে অধিকার চেয়ে আন্দোলন করছে, তখন যত বামপন্থী মানুষ আছেন, অন্য বামপন্থী দলগুলো দুর্বল হয়েছে, দল বদল ঘটেছে, বড় বড় দলের নেতারা এ দল থেকে ও দলে চলে গিয়েছে, কুচ পরোয়া নেই। সিপিআইএম লাল ঝান্ডা কাস্তে হাতুড়ি শুধুমাত্র সিপিআইএম এর জন্য নয়, সব বামপন্থীদের এক কাজটা করতে হবে, সেই শপথ আমরা নিয়েছি। বামফ্রন্টের মধ্যে যারা আছে, বামফ্রন্টের বাইরে যারা আছে, যারা বামফ্রন্ট থেকে একটু দূরে সরে গিয়েছিল, তাদের সবাইকে আমাদের আন্দোলন করছে, আজকে গোটা দেশ নারীরা যখন নির্যাতনের বিরুদ্ধে অধিকার চেয়ে আন্দোলন করছে, তখন যদি খুঁজে বার করতে হয়, আমাদের শিক্ষাকে যদি বাঁচাতে হয়, স্বাস্থ্য যদি বাঁচাতে হয়, দুর্নীতিগ্রস্ত অপরাধী দাঙ্গাবাজদের যদি রুখতে হয়, তাহলে লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনকলাব জিন্দাবাদ।